হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফ বিট। আমি মিনহাজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা ঘুরবো কলকাতার সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে লুকিয়ে আছে অনেক অজানা গল্প, অনেক অদেখা ইতিহাস, যেখানে স্বাধীনতার জন্য আমাদের অনেক ফ্রিডম ফাইটাররা অনেক লড়াই করেছেন এবং জেলে বন্দিও ছিলেন। তো আজ আমরা ঘুরে দেখব সেই জায়গা, আলিপুর জেল। তো চলুন ঘুরে দেখা যাক। আলিপুর জেলটি এখন পরিণত হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। সেখানের ভিতরের সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই দেখে নিই এখানে আপনারা আসবেন কিভাবে। যারা মেট্রো পথে আসবেন তারা যতীন দাস পার্কে নেমে হাজরা মোড় থেকে অটো করে 2 মিনিটেও এখানে আসতে পারেন এবং হাজরা থেকে আলিপুর আসার রাস্তায় পায়ে হেঁটে 10 মিনিটেও পৌঁছে যেতে পারবেন। এখানে পার্কিংয়েরও সুবন্দোবস্ত করা আছে। 4 হুইলারের জন্য 50 টাকা পার আওয়ার, 2 হুইলারের জন্য 10 টাকা পার আওয়ার। এখানে টাইমিং হলো বেলা 11টা থেকে 5:30 এবং লাইট অ্যান্ড সাউন্ড শো বিকাল 6:30 থেকে। সোমবার পুরোপুরি বন্ধ, মঙ্গল থেকে রবিবার সম্পূর্ণ খোলা থাকে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এখানে টিকিট মূল্য মাথাপিছু 30 টাকা এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য মাথাপিছু 100 টাকা মাত্র। ভিতরে প্রবেশ করতেই একটা অন্যরকম অনুভূতি হলো, যেন কলকাতার মধ্যে অন্য কোনো একটা শহরে এসে গেছি আমরা। এরপর আমরা সামনের এই বোর্ডটি অনুসরণ করে ভিতরে প্রবেশ করলাম। ঠিক পাশেই নজরে পড়ল একটি শহীদ স্তম্ভ, যা অনেক শহীদের শরণাপন্নে এই শহীদ স্তম্ভটি তৈরি হয়েছে। এবার আমরা পৌঁছে গেলাম নেহেরু সেল, যেখানে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহেরু 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত মোট 80 দিন এই সেলের মধ্যে বন্দী ছিলেন আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। জেলের এই ছোট্ট কুঠুরিতেই উনি কাটিয়েছিলেন 80 দিন। উনি বন্দি থাকাকালীন ওনার মেয়ে ইন্দিরা নেহেরু, যিনি এখন ইন্দিরা গান্ধী নামে পরিচিত, তিনি প্রত্যেক 2 সপ্তাহ অন্তর আসতেন ওনার সাথে দেখা করতে। এই গাছের নিচে বসেই ওনাদের কথোপকথন চালিয়ে যেতেন। এখানে ছিল জেলের ওয়াচ টাওয়ার, যেখান থেকে সব সেলগুলিতে নজরদারি করা হতো। এটা ছিল গুদাম ঘর, যেখানে কয়েদিদের খাদ্য সামগ্রী এবং বিভিন্ন পণ্য সামগ্রী মজুত করে রাখা হতো এই ঘরটিতে। এখন এটা লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। এবার আমরা পৌঁছে গেলাম সাধারণ কক্ষ, যেখানে অনেক সময় একটি সেলের মধ্যেই 50 জনকে একসঙ্গেও রাখা হতো।
সেই সেলটির মধ্যে একটাই মাত্র ছোট জানালা এবং দরজা ছিল। পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসও পৌঁছাতো না এই সেলগুলিতে। এবার দেখায় কিছু ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এবার আমরা যাব এক্সিবিশন কক্ষের দিকে। এখানে রয়েছে সমস্ত রকম পুরনো কয়েনের সম্ভার, যেখানে আপনি দেখতে পাবেন পুরনো দিনের 1 পয়সা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত। এখানেই অনুষ্ঠিত হয় সন্ধ্যের লাইট অ্যান্ড সাউন্ড শো। এটা ছিল জেলের হসপিটাল বিল্ডিং, যেখানে কেউ অসুস্থ হলে বা আহত হলে এখানেই নিয়ে আসা হতো চিকিৎসার জন্য। চলুন দেখে নিই এখন কি আছে ভিতরে। আমরা এখন উপরে চলে এলাম, দেখে নি কি কি আছে উপরে। এখান থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন অনেক ছোট ছোট ফুড কাউন্টার, যেখানে আপনি চা, কফি, স্ন্যাক্স থেকে শুরু করে অনেক কিছুই পাবেন। এবার আমরা পৌঁছে গেলাম আরেকটি এক্সিবিশন হল, যেখানে চলছিল 3D শো। চলুন একটু দেখে নিই। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করতে আসতো, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে পরিকল্পনা করা। সেই সময় প্রকাশিত হলো সাপ্তাহিক পত্রিকা যুগান্তর, যা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছিল। স্বাধীনতা সংগ্রামের প্রবল বিরোধীদের এগিয়ে দিচ্ছিলেন বারবার এই অফিসার কিংসফোর্ড। ইনি ছিলেন বিপ্লবীদের প্রধান রক্ষক।
1908 সালে 2রা মে 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। বিপ্লবীদের কারাগারের 4 দেয়ালে বন্দি রাখা হতো, কিন্তু দেয়াল কখনো রুখতে পারেনি বিপ্লবকে। বিপ্লব ছড়িয়ে পড়েছিল ঝড়ের গতিতে চারিদিকে। এটা হলো তাঁত ঘর, যেখানে কয়েদিরা বন্দি থাকাকালীন ওনাদের দিয়ে তাঁত বানানোর কাজ করানো হতো। এবার আমরা দেখে নেব নেতাজি সেল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দী ছিলেন প্রায় 8 মাস 1930 সালে আইন অমান্য আন্দোলনের বিরুদ্ধে সামিল হওয়ার জন্য। এই সেই ছোট্ট সেল যেখানে উনি 8 মাস কাটিয়েছিলেন। অবশেষে চলে এলাম ফাঁসির মঞ্চে, যেখানে আসতেই গা ছমছম করে উঠবে, কারণ এই সেই ফাঁসির মঞ্চ যেখানে কয়েদিদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হতো। এখানে অনেক সময় জোড়া ফাঁসিও দেওয়া হতো। এখানে সর্বপ্রথম ফাঁসির দড়িতে ঝুলেছিলেন বিপ্লবী কানাইলাল দত্ত 1908 সালে। তারপরেই ফাঁসির দড়িতে শেষ সাজা হয় 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। ফাঁসির সময় জেলের অন্য কয়েদিদের সামনেই এই বাড়ির জানালায় দাঁড় করিয়ে ফাঁসি দেখানো হতো। ফাঁসি হওয়ার পর সেই ডেড বডিকে উদ্ধার করার জন্য এই নিচের সিঁড়ি দিয়ে নেমে ডেড বডি উদ্ধার করা হতো। ডেড বডি উদ্ধার করে এই রুমে নিয়ে আসা হতো এবং ডাক্তার দ্বারা পরীক্ষা করা হতো। ফাঁসি দেওয়ার আগের দিন কয়েদিদের এই ঘরে নিয়ে আসা হতো এবং তাদের শেষ ইচ্ছে পূরণ করা হতো। এবার আমরা যাত্রা শেষের পথে। এটা হলো কফি হাউস, যা এন্ট্রান্স গেটের উপরেই আছে। তো চলুন একটু কফি খেয়ে আসা যাক। একদম রিজনেবল প্রাইস, আপনারা যে কোনো সময় এখানে কফি খেতে আসতেই পারেন।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।